4টা বিবাহের ক্ষেত্রটা কি আমার বাংলাদেশে আছে কিনা। একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে, এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? বলার পরে এটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য আরো কিছু মেকানিজম কাজে লাগানো হচ্ছে। বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনে তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এটা না একটা দুইটা কিলিং না, এটা হত্যাযজ্ঞ। প্রত্যেকটা পরিবারের জানতে হবে তার সন্তানের সাথে কি করা হয়েছিল, তাদেরকে কিভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আমরা দেখছি যে আয়নাঘরগুলো খালি, কিন্তু ওই মানুষগুলো কোথায় তাহলে? কালো জমটুপি পরায়, তারপরে জমটুপি পরার পরে হাত করা পরায় পিটাতে 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 এমন করে ফেলতো যে যতক্ষণ না আছে জ্ঞান হারিয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, ততক্ষণ পিটাতো। কিভাবে মেরে পেটটা চিরে ছেড়ে দেওয়া হতো সিমেন্টের বস্তা দিয়ে। অনেক আয়না ঘরের দেয়ালে অনেক লেখা, রং করার পরে প্লাস্টার করার পরে আমরা যখন লাইট দিয়ে ধরছি, কিছু জায়গায় মা, কিছু জায়গায় কারো নাম উঠে আসতেছে, আই লাভ মাই ফ্যামিলি, এটা উঠে আসতেছে। আমাদের মিমের বয়স তখন 3 বছর, ওর কোনো মেমোরি নাই বাবার সাথে। ও জানে যে ছবি বাবা, মানে বাবার ছবিটাকে ধরতে হবে, এটাই। তো মিম টর্চ লাইট ধরে ধরে দেখছে আমার সাথে, একটা জায়গায় যে থেমে দেখি মিনু লেখা। তো তারপরে আমি ভাবিকে ঘুরে বলতে পারি নাই যে তোমার নামটা এখানে লেখা। সালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজি কিবরিয়া শোতে। আজকের এই সন্ধ্যায় যাকে নিয়ে আমি সময়টা কাটাবো তাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তার অঙ্গনে তো অবশ্যই তাকে সবাই চিনবেন এবং একই সাথে সাধারণ মানুষের কাছেও তিনি অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সমালোচনায় তার নাম এসছে, সেগুলো হয়তো আমাদের আড্ডাতে কিছুটা উঠে আসবে। তবে আমি তাকে এভাবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেটা হচ্ছে তিনি একজন মানবাধিকার কর্মী এবং বর্তমানে বিএনপির ঢাকা 14 আসন থেকে তিনি নির্বাচন করছেন ধানের শীষে। সঞ্জিদা ইসলাম তুলি, আমি খুবই সম্মানিত বোধ করছি আমার অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ। জি, পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা পরিবারটা নিয়ে একটু জানতে চাই যে আপনাদের শৈশবটা কেমন ছিল, বিশেষ করে আপনার ভাইয়ের গল্প তো ডেফিনেটলি আজকের অনুষ্ঠানে আসবে, যদি ভুল না বলে থাকি স্টিল সে মিসিং, রাইট? একটু পরিবার নিয়ে শুনতে চাই। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। আমার বাবা ছিলেন সিভিল এভিয়েশনে স্টেট অফিসার। তো আর আমরা 3 ভাই 3 বোন এবং আমরা জয়েন্ট ফ্যামিলি, এখনো জয়েন্ট ফ্যামিলি। ওকে। তো সেখানে আমার বড় হয়ে ওঠা হচ্ছে তেজগাঁয়ে, শাহিনবাগে। আমি শাহিন স্কুলের স্টুডেন্ট। জি। এবং ওই সময়টাতে আসলে আপনারা জানেন যে মহল্লার যে কালচার শাহিনবাগ তেজগাঁয়ে, সেখানে আমার বেড়ে ওঠা। তখনকার মানুষের মধ্যে আসলে সামাজিক যে বন্ধনটা ছিল, এবং আপনি জানেন আমি সবার ছোট, তো 5 ভাই বোন, তাদের যেই গণ্ডি ছিল বা সারাউন্ডিংস ছিল, বন্ধু বান্ধব ছিল, আব্বার কাছে যারা আসতেন, সকলে মিলে আসলে একটা ভিন্ন রকমের পরিবেশ ছিল, যেটা আমরা পরবর্তীতে আর আমাদের সন্তানদেরকে দিতে পারিনি। আমরা যেমন বড় মাঠে খেলা করে বড় হয়েছি, শাহিনের বড় মাঠে আমাদের গড়ে ওঠা, এবং সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এখনকার সন্তানদের দিকে যদি তাকাই, আমরা কিন্তু সেগুলোর মধ্যে বড় হয়েছি। আরেকটা যেটা মানুষের সাথে থাকা, মানুষের সাথে কাজ করা, এই জিনিসগুলো আসলে শিখেছিলাম ভাইয়াদের সাথে, বাবার সাথে। আমার বাবা পরবর্তীতে কমিশনার ছিলেন ওই এলাকার, এবং আমি দেখতাম যে ঘুম থেকে ওঠার পরে বাড়ি উঠান ভর্তি অনেক মানুষ, তাদের চাওয়াগুলো নিয়ে আব্বার সাথে কথা বলছে। তারপরে দেখতাম যে আমার আব্বা 2010-এ উনি মারা যান। ভাই যখন রাজনীতি, আমার সাজিদুল ইসলাম সুমন, যেই ভাই গুম হয়ে যাওয়ার পর এখনো ফেরত আসেনি, তিনি জাতীয়তাবাদী দলের বা তৎকালীন 25 নম্বর ওয়ার্ড, এখনকার 38 নম্বর ওয়ার্ড, এখনকার 25 নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক ছিল। তুলি, আমি একটু ঘটনাটা জানতে, যেহেতু আপনারা জয়েন্ট ফ্যামিলি, সো সব তো আপনার চোখের সামনেই ঘটেছে, কিভাবে কি হয়েছে একটু স্টোরিটা বলতে পারবেন আমাকে? আপনি জানেন যে বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের টাইমে যারাই ভিন্ন দলের বা ভিন্ন মতের ছিল, তাদেরকে দমন পীড়নের জন্য নির্বিচারে তাদেরকে অ্যারেস্ট করা হতো, এবং পরবর্তীতে আমরা তাদেরকে গুম হতে দেখেছি, বিচার বহির্ভূত হত্যার শিকার হতে দেখেছি। আমার ভাইয়ের ক্ষেত্রে যেটা হলো, যে ইলেকশন পূর্ববর্তী সময়টাতে, যেমন 2014 5ই জানুয়ারির যে ইলেকশন ছিল, তার ঠিক আগের সময়টাতে নভেম্বর ডিসেম্বরে ঢাকা থেকে প্রায় 22 জনকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে যায়। 4 ডিসেম্বর 2013 আমার ভাই সাজিদুল ইসলাম সুমন সহ আরও 5 জন, ওরা 6 জন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ছিলেন,
যেহেতু নির্বিচারে হচ্ছে পুলিশ ধরে নিয়ে যেত, বাসায় থাকতে পারতেন না ইলেকশনের আগে, Okay. এলাকায় থাকতে পারতেন না। ওকে, তাদেরকে থাকতে হতো হয় খালার বাড়িতে, মামার বাড়িতে বা অন্য কোনোখানে থাকতে হতো, এবং এটা বহু বছর ভাই, মানে ওই সময়টা না শুধু, যখন থেকেই হাসিনা ক্ষমতায় গেলেন তখন থেকেই। সেই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমার খালার বা একটা কনস্ট্রাকশন প্লট ছিল, সেখানে ওনাদের হয়তো বিকেলবেলা মিটিং হয়েছিল ওনাদের বিএনপির আরও অঙ্গ সংগঠন নিয়ে, এবং মিটিং শেষ আর মানে 8টা বাজে রাত, ডিসেম্বরের রাত 8টা বাজে, ঠান্ডা তখন। এবং বসুন্ধরা আপনি জানেন যে আই ব্লকে, সেটা ওই সময়টাতে অত বেশি বিল্ডিং হয়নি। বসুন্ধরা এখনো এরকম ব্লক আছে যে অনেক ফাঁকা থাকে, শুনশান এবং থাকে। কাশফুল, আমরা পরবর্তীতে ওখানে যাই, একদম প্রায় একতলা সমান এত বড় বড় কাশবন ছিল পাশে। তো ওইখানে ভাইরা হচ্ছে ওদের কনস্ট্রাকশন প্লটের ওখানে প্রায় 25 জনের মতো ওয়ার্কার ছিলেন, লেবাররা ছিলেন যারা বিল্ডিংয়ের কাজ করছিলেন, কেয়ারটেকার ছিলেন। ভাইয়ের সাথে আরও 2 জন বন্ধু ছিলেন যারা সিগারেট খাওয়ার জন্য বোধহয় একটু সামনে গেলেন। তো এখানে ইটের কাজ হয়, যে মেশিন, এরকম মেশিন সামনে রাখা, বালু রাখা এরকম। তো সুমন ভাই দাঁড়ানো, সবার মিটিং শেষ, সবাই চলে যাচ্ছে, তো উনিও চলে যাবেন। মুড়ি বানিয়ে খেলেন মনে হয় সন্ধ্যায় ওখানে। এই গল্পগুলো আপনি শুনেছেন কার কাছ থেকে? এই কেয়ারটেকার যারা ছিল, ও। সঙ্গে সঙ্গে জানার পরই, যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর টিম এসেছিল 8টায়, 2টা ডাবল কভার ভ্যান নিয়ে, এবং এটাতে র্যাব 1 লেখা। আচ্ছা, যারা ছিলেন তারাই বলেছেন আমাদেরকে, মানে ওখানে যে আলটিমেটলি ওয়ার্কাররা ছিলেন, তারপরে যারা কেয়ারটেকার ছিলেন যিনি, ওনারা সবাই বললেন। এবং পরবর্তীতে আরও তথ্য পাই আমরা সেগুলোতে আসছি। তো সেই জায়গাটাতে ভাই হচ্ছে রেডি হচ্ছে, মনে হয় চলে যাবে। ওই সময় 2টা ডাবল কভার ভ্যান খুব হাই ভলিউমে লাইট দিয়ে থামে ওখানে যে। তো সেইখানে থামার পরে ভাইদের সাথে যা তিনজন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আর একজন ছিলেন তিতুমির কলেজের, আর একজন ছিলেন আমার খালাতো ভাই তানবীর, ও এখন আসে নাই, এরা কেউই আসে নাই ওহো। এখনো। আমার ভাই সুমন, সাজিল ইসলাম সুমন। তো এসে র্যাব যেটা করলো, ওখানে নামার পরে প্রত্যেকটা ওয়ার্কার যে দাঁড়ানো না, তাদের প্রত্যেকের পেছনে হচ্ছে তারা দাঁড়িয়ে গেল 1 to 1, এবং উইথ ইউনিফর্ম, উইথ আর্মস, এবং প্রত্যেককে কাউকে কোনোখানে মুভমেন্ট করতে দেওয়া যাচ্ছে না। এখন ওই দূরে যে 2টা বন্ধু সিগারেট খাওয়ার জন্য একটু সামনে গিয়েছিল, ওরা করলো ওই যে ইটের মেশিনটার পিছনে শুয়ে পড়লো, আর কাশফুলের জন্য আমার মনে হয় ওদেরকে দেখা যায়নি, তো ওরা বেঁচে গিয়েছিল তখন। ওকে, পরবর্তীতে তারাও আমাদের সো তারাই আলটিমেটলি ইনফর্ম করেছে। ওকে, এবং আমাদের কেয়ারটেকার ছিল, কেয়ারটেকারকে ধরে উঠাইছে। তো ও তো গ্রাম থেকে এসছে, ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে সুমন কোনটা, সুমনকে। ওদের আমি নতুন আসছি, আমি জানি না, ও দেখাচ্ছে না, ও জানে কিন্তু সুমন কোনটা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের মাজহারুল ইসলাম রাসেল ভাই ছিল, বয়স কত হবে ওদের তখন, 22, খুব ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারাই ছিল এখানে, আলামিন ভাই, রাসেল, রানা, তানভীর। তো রাসেল ভাইকে প্রথমে ওদেরকে ভ্যানে উঠায় ফার্স্টে, তারপরে রাসেল ভাইকে টেনে নামায়, এর মধ্যে বালুটার পাশেই সুমন ভাই দাঁড়ানো, তানভীর দাঁড়ানো। তো রাসেল ভাইকে ভ্যান থেকে আবার নামানোর পরে একটা মেটাল রড নেয়, মেটাল রড নিয়ে মারে আর জিজ্ঞেস করে সুমন কোনটা। কিন্তু রাসেল ভাই একবারও আঙুল তুলে দেখায় বলে নাই যে এটা সুমন, ওর থেকে এতটুকু দূরেই, কিন্তু অল্প বেশি দূরে না, বালুটা রাখা, এর সাথেই সুমন ভাই দাঁড়ানো। আমার মনে হয় সুমন ভাই তখনই বুঝেছিল যে আসলে কোনো কিছু ভয়ঙ্কর হতে যাচ্ছে তাদের সাথে। তো রাসেল ভাইকে মারতে 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 মাটিতে ফেলে দেয়, সে আঙুল তুলে একবারও দেখায় নাই এটা সুমন ভাই। উনিও কি বিএনপি ছিলেন? উনি বিএনপি ছিলেন, ছাত্র দলের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। এবং আপনি যদি ওদেরকে দেখতেন, আসলে ওদের প্রত্যেকটা পরিবারের সাথে তো আমরা এখন একটাই পরিবার, প্রত্যেকটা ছাত্র ব্রিলিয়ান্ট ছিল, এবং তারা বিসিএসসি টিকে গেছে এরকম, একজন খুব ভালো স্টুডেন্ট, ভবিষ্যৎটা খুব মানে উজ্জ্বল ছিল এদের। তো সেখান থেকে পরে রাসেল ভাইকে যখন মাটিতে ফেলে দেয়, আবার টেনে হিস্ট্রি আবার ভ্যানের মধ্যে ফেলে, কিন্তু রাসেল ভাই কিন্তু ওখানে মরে যাচ্ছিল, কতটুকু যন্ত্রণার মধ্যে ছিল আমরা হয়তো জানি না, কিন্তু সে কিন্তু আঙুল তুলে দেখায় নাই, শেষ পর্যন্ত বাঁচানোর চেষ্টা করেছে যে সুমনকে না দেখানোর জন্য, সুমন ভাইকে না দেখানোর জন্য। পরে তানভীর আরেকজন ফোন দেয়, আমার যে কাজিন তানভীরের মোবাইলটা নেয় ওর পকেট থেকে, ওকে জিজ্ঞেস করে কোনটা সুমন, ও সুমন দেখাচ্ছে না সুমন ভাইকে। পরে তানভীরের ফোনটা নিয়ে একটা কল দেয়, প্রথম নাম্বারটা, ওরা নাম্বারটা মেবি জানতো, ওই নাম্বারটা ট্র্যাক করে এসেছিল, সুমন ভাইয়ের একটা নাম্বার হাতে ছিল, সুমন ভাইয়ের পকেটে ওই মোবাইলটা বেজে ওঠে, যেটা কেয়ারটেকার ওনারা বলতেছেন আমাকে যে সুমন ভাইকে ধরে বলতেছে যে তুই সুমন। তখন হচ্ছে ওই মেটাল রডটাকে ওই আপনার
এখানে গরম করে কিছুতে, ওর মধ্যে শীতের দিন ছিল, ওয়ার্কাররা বসে আগুন পোহাতো, তারপর ওটা দিয়ে মারে, ওখানে জায়গাটাতেই মারে। আর হচ্ছে কালো জমটুপি পরায়, তারপরে জমটুপি পরানোর পরে হাত করা পরায় ফ্যানে উঠাই নিয়ে যায়। ভীষণ রকম গালিগালাজ করা হয় ওখানে, রুড বিহেভ করা হয়। মানে বিএনপি করাটাই তার জন্য মনে হয় অনেক বড় অপরাধ ছিল। আর আমার ভাই অনেক বড় জনপ্রিয় ছিলেন এই এলাকায়। আপনি জানেন আমাদের জায়গাটা যেটা তেজগাঁয়ের কথা বললাম, সেটা ছিল বিগত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তিনি সেখানকার এমপি ছিলেন। এবং ওই জায়গাটাতে সুমন ভাইরা অনেক স্ট্রং সংগঠক ছিলেন, এবং দেখা যেত যে তারা ডাক দিলে 1000 মানুষ একসাথে হয়ে যায়, তাদের কথা আসলে শোনে সমাজের মানুষজন। এটাই ওনাদের জন্য আসলে আমার মনে হয় কারণ ছিল যে যারা দক্ষ সংগঠক ছিল প্রত্যেকটা জায়গায় তাদেরকে টার্গেট করা হয়েছিল গুম করে ফেলার জন্য। বিগত সময় যেন অবৈধভাবে আসলে ওই যে ইলেকশনটা যেটা ছিল 2014 5ই জানুয়ারি, অবৈধভাবে ইলেকশন করে যদি ক্ষমতায় বসতে চায় তাহলে এদেরকে সরাইতে হবে আগে। এবং একটা গুমটা একটা এমন একটা অপরাধ, দেখেন আমরা কিন্তু পাশাপাশি মানুষকে কাস্টোডিয়াল টর্চার হইতেও দেখেছি, যে কেস ছাড়া তুলে নিয়ে গেছে, আমাদের সামনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখেছি। পাশাপাশি এই গুমের প্রচলনটা তখন থেকে শুরু হয়ে গেল। সো আপনার ফ্যামিলিতে নিউজটা আসলো কিভাবে? আসলো হচ্ছে ভাইয়াকে যখন নিল যে 8টা নাগাদ, সঙ্গে সঙ্গে কেয়ারটেকার খালাদেরকে জানায়, ওখান থেকে ফোন, আর বসুন্ধরা থেকে আমাদের বাড়িতে ফোন আসে। আম্মা ফোন ধরার পরে বলছে যে র্যাব এসেছিল, সুমন ভাইদেরকে নিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গেই আমার বাড়ি থেকে আমার বোন, মা, আমার ভাইরা সবাই র্যাব 1-এ যায়। র্যাব 1-এ যাওয়ার পরে প্রথম যেই শব্দটা ওরা বলে, না আমরা এরকম কোনো অপারেশন করিনি, ওরা কোনো কেউ যায়নি সেখানে। কিন্তু ওখানে 2টা ডাবল কাভার ভ্যান, একটা সাদা মাইক্রোবাস ছিল, এবং তারা তুলে নিয়ে এসে 6টা মানুষকে ওই জায়গা থেকে। সেম ওই রাতেই 4 তারিখ রাত 2টা 5 তারিখে পড়ে যায়। 2টার রাতে আবার শাহিনবাগে আরও 2জন ছিল সুমন ভাইদের সাথে, স্বেচ্ছাসেবক দলের আদনান ভাইয়ের কাসের ভাই, তাদের 2জনকে বাড়ি থেকে ঘুমের মধ্যে এসে তুলে নিয়ে যায়। এবং এলাকার মধ্যে আমাদের একজন এলাকাবাসী দেখতে পান যে ওই গাড়িতে, যে গাড়িতে নিয়ে যাচ্ছিল ওখানে সুমন ভাই ছিল। এই গুমের ঘটনা কি তখনই আপনারা ইনফর্ম হন, নাকি তার আগে থেকে মোটামুটি চলতেছিল এগুলা? এর আগে যেমন ইলিয়াস আলী ভাইকে, চৌধুরী আলম ভাইকে প্রথম নিল, হ্যাঁ, তারপরে আরেকটা হলো যেটা হচ্ছে ইলিয়াস আলী ভাইয়েরটা 12-তে, 10-এ 12-তে, কিন্তু একটা খুব একটা নলেজে আসেনি মা ওরকম ভাবে। না, ওটা নিয়ে আসলে খুব কথা হচ্ছিল না। পরে আমরা যখন, এবং আমরা তখন কিন্তু পরিচিত না, ভাইকে যখন নিয়ে গেল, যখন এই যে সত্যটা বলছে না যে তাদেরকে অ্যারেস্ট করে আনা হয়েছে, এটা তো একটা 24 ঘন্টার মধ্যে জানানো দরকার। আপনি হয় কোর্টে প্রডিউস করেন, অথবা জানান যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা কি করেছে, কি অন্যায় যদি করে থাকে তো জানাতে হবে। কিন্তু ওই যে ডিনায়ালটা ওই প্রথম থেকেই শুরু হয়ে গেল। আর গুমের সাথে তখনও আমরা পরিচিত না, চিন্তাও করতে পারছি না যে আসলে ভাইকে এরকম করে তুলে নিয়ে যাবে, কারণ সে তো রাজনীতি করে। হ্যাঁ, আর আরেকটা যেটা আমি বলতে চাই যে ক্রাইমও তো করে না, বাট আর যদি কেউ ক্রিমিনালও হয়, তারও কারো এখতিয়ার নেয়, সে আইনের বাইরে যে তাকে আসলে তুলে নিয়ে যে অবৈধভাবে সিক্রেট ডিটেনশন সেলে রেখে দেওয়ার জন্য। ফোন আসার পরে আমরা সবাই পরিবার ওই যে রাতে যায়, পরের দিন কেটে যায়, 1.5 দিন 2 দিন হয়ে যায়, আমার পরিবার দাঁড়ায় ছিল র্যাব 1-এর সামনে। আপনারা এখন জানেন যেটা TFI সেল, সিক্রেট ডিটেনশন সেল পাওয়া গেছে সেখানে। সো ওই TFI সেল এখন ইনভেস্টিগেশনে অনেক কিছু উঠে আসছে, যে র্যাব 1-এ ভাইদেরকে নিয়ে যাওয়ার পরে হেডকোয়ার্টারের নির্দেশে তাদেরকে TFI সেল রাখা। কিন্তু আমার মাকে, আমার পরিবারকে বারবার বলা হয় যে এরকম কোনো অপারেশন হয়নি, তারা খুঁজে দেখবে, কোথায় জানে না। 3 দিন পার হয়ে যায়, তখন আমরা জেনারেল ডায়েরি করতে যাই থানায়, একটা মামলা করতে চাই, আমার মা নেয় না, মামলা অ্যাকসেপ্ট করে না। কারণ হচ্ছে আমাদেরকে বলা হয় যে যদি আপনি বলেন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেছে তাহলে আমরা মামলা নিব, কিন্তু আপনি যদি বলেন যে র্যাব তুলে নিয়ে গেছে তো আমরা তো সত্যিটা বলতে হবে, তো সেটার জন্য আর মামলা অ্যাকসেপ্ট করে না। এবং আপনি জানেন যে আমাদের কোনো লিগ্যাল কোনো ইয়ে হচ্ছে না, ডকুমেন্টেশন হচ্ছে না, যেটার এগেনস্টে তারা ইনভেস্টিগেশন আমার প্রসিড করবে। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন আমার মনে হয় যে তারা এভাবেই আসলে মেকানিজমটা চালায়। এবং তুলে নিয়ে আসার পর থেকে আমার মা প্রতিদিন সকালবেলা যেত, আমার মা এখন 75, তারও বেশি এখন, সকালবেলা যেত প্রতিদিন রাত 8টা 9টার সময় পর্যন্ত র্যাব অফিসের বারান্দায় বসে থাকতো, অপেক্ষা রুম যেটা,
অপেক্ষা রুমটাতে বসে থাকতো। তাকে র্যাবের সিও ছিল তখনকার, আরও যারা অফিসার্স ছিল ওখানে, তাকে জিজ্ঞেস করতেন আপনি সুমনের মা, খুঁজে দেবো আমরা, দেখছি, অনেক কিছু বলতো। এখন যেটা ইনভেস্টিগেশনে আপনারা দেখেছেন যে আয়না ঘরগুলো বের বের হয়ে আসে, আমার মা যেই রুমটাতে অপেক্ষা করতো সেই বারান্দা থেকে টিএফআই সেলের যেই শেডটা দেখা যায়, টিনের চালটা, যেখানে এখন বলা হয় যে ভাইদেরকে রাখা হয়েছিল, সেইটা হচ্ছে হয়তো 30 কদম দূরে, বাউন্ডারির একটা অংশ র্যাব 1-এর ভিতরে। আমার মা বারবার ওখানে বসে বলতো যে আমার ছেলে এখানে আছে, আমি আমার ছেলেকে নিয়ে যাব, আমার ছেলেকে ফেরত দেন। আমার মা বিগত ওই সময় থেকে, ওই প্রথম দিন থেকে যে বলা শুরু করেছেন আমার ছেলেকে ফেরত দেন, এখনো আজকে পর্যন্ত আমার মা এটাই বলে, আপনারা দোয়া করেন আমার ছেলেকে দেখছেন কিনা, আমার ছেলেকে ফেরত দেন। আমরা আমার মাকে বলতে পারি নাই যে র্যাব তুলে নিয়ে যাওয়ার পরে, গুম হয়ে যাওয়ার পরে যেই মানুষগুলো এখনো ফেরত আসে নাই, আমার ভাইয়ের মতো, সাজুল ইসলাম সুমনের মতো, তার সাথেই তো 8 জন ছিল। তারপরেও ঢাকার আরো সব পরিবার, কেউই ফিরে আসেনি, কেউ ফিরে আসেনি। এবং আপনি জানেন আমরা হচ্ছে 2014 থেকে, তখন আমরা দেখলাম যে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না এবং লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না, তখন বুঝতে পারছে আস্তে আস্তে যে না, এটা গুম হয়ে যাচ্ছে। তখন মানে একই ধরনের আচরণ সবার সঙ্গে করা হচ্ছে, হ্যাঁ, লাইক জিডি নেওয়া হচ্ছে না, মামলা নেওয়া হচ্ছে এবং না, এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। বাড়ি থেকে। এইভাবে এই মেকানিজমটা কোয়াইট সিমিলার, জমটুপি পরানো, হাতে ধরে তুলে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে পরিবারকে না জানানো যে এরা কোথায় আছে। তো সেই সময় থেকে আমার এই সবগুলো ঘটনা ম্যাসিভ ভাবে হয় জাস্ট ইলেকশন পূর্ববর্তী সময়গুলো। ইন্টারেস্টিংলি বাংলাদেশের কোনো মিডিয়া তো এগুলো নিয়ে কথা বলেনি, কেউ কথা বলেনি, একদম বড় বড় শীর্ষ নিউজ থেকে শুরু করে কেউ কথা বলেনি। এবং আমি যদি ভুল না বলে থাকি তাহলে এটা প্রথম মানে মিডিয়াতে আসলো এটা দেশের বাইরের কোন একটা প্রতিষ্ঠান, সম্ভবত নেত্র নিউজ, আমি যদি ভুল না বলে নেত্র থাকি। নিউজ একটা ডকুমেন্টারি করে, বাট এর মধ্যে মনে করেন আপনার 30-40টা নিউজ পেপারের মধ্যে একটা কি দুইটা হয়তো কোনো নিউজ করেছে। আমরা কোনো মানববন্ধন করলাম, প্রেস কনফারেন্স করলাম, আমরা হয়তো অনলাইনে দিচ্ছি, সেটা হয়তো মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু কেউ কেউ ছোট করে একটা নিউজ করে দিচ্ছে, সেগুলো এসেছিল। মানে এই বিষয়গুলো কি তারা অবগত ছিলেন? মানে সামহাউ মিডিয়াতে যেতেন আপনারা? মিডিয়াতে, হ্যাঁ, আমরা যেমন আমরা প্রেস কনফারেন্স করতাম, আমরা প্রেস ক্লাবেই তো করতাম, রাইট। হ্যাঁ। পরবর্তীতে আবার অনেক জায়গা দিত না আমাদেরকে দাঁড়ানোর জন্য, কোনো ভেন্যু দেওয়া হতো না। সংগঠনটা তৈরি হওয়ার স্টোরিটা একটু জানতে চাই, যে আপনি মুখ্য সমন্বয়ক, আমি যদি ভুল না বলে থাকি। আমি হচ্ছি অর্গানাইজার, আমার মা প্রতিষ্ঠাতা হাজেরা এই খাতুন। চিন্তাটা আসলো কিভাবে মাথায়? আমার মায়ের থেকে মা প্রথমে খুব সাহস তার, তিনি সন্তানের কোনো উত্তর তো পাচ্ছেন না, আসলে খুঁজে পাচ্ছেন না, এবং উনি জানেন যে এই বাহিনী তুলে নিয়ে, র্যাব তুলে নিয়ে আসছে, এবং যথেষ্ট পরিমাণ প্রমাণাদি ছিল ওখানে, সবাই দেখেছে, তাদের সামনে থেকে যেই ভ্যানটা এসছে ওটার নাম্বারটা শহর জানায়, মানে বলেছে আমাদেরকে। সেইখানে আমার মা যখন দেখলেন যে জিডিও নিচ্ছে না, মামলাও নিচ্ছে না, তাহলে উনি জানাবেন, একটা প্রেস কনফারেন্স করবেন, জানা উচিত, কারণ তাহলে আমাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের কথাটা চুপ করে দেওয়া হচ্ছে। তখন আমরা প্রেস কনফারেন্স করি, আমার মা 8টা ফ্যামিলি নিয়ে, এবং 8টা ফ্যামিলির প্রেস কনফারেন্সের পরে ভাইয়া অনেক পরিবার এসে যোগাযোগ করা শুরু করলো, যে ওদের একা দাঁড়াতে খুব ভয়, কারণ আপনি জানেন অবস্থাটা কীরকম ছিল তখন, এবং অনেকের সামর্থ্য নাই, অনেক মার্জিনালাইজ ফ্যামিলি, পরিবারে কেউ নাই, সেটা অনলি আর্নিং মেম্বার ছিল, একটা সন্তান আছে, হয়তো 2টা সন্তান আছে, এরকম যাদের হতে মানে প্রত্যেক বেলায় কি খাবার খাবে এর পরের বেলায় সেটারই আসলে ঠিক নাই। এরা কি সবাই বিএনপির কর্মী? সব দলের ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, জামাতের ছিল, শিবিরের ছিল, বাট আমরা প্রথমে যেই 22 জনকে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। জামাত প্রথম দিকে আসেনি, মানে অনেকেই চুপ থেকেছে জীবনের ভয়ে, পরিবারকে রক্ষা করার জন্য হয়তো। কিন্তু আমরা যেটা দেখলাম যে ঠিক ডিসেম্বরের মধ্যে 5 জানুয়ারি ইলেকশনের আগে প্রায় 22 জনকে নিয়ে গেল, যেটা আমাদের উত্তরা থেকে আপনার সূত্রাপুর পর্যন্ত, এতটুকু আমরা তখন জানা আমাদের। তো আমরা যেটা করলাম, 30 আগস্ট হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস, তো সেই দিন আমরা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করলাম 2014 30 আগস্ট। 100 ফ্যামিলি সেটাতে জয়েন করলো পুরো বাংলাদেশ থেকে। এই 100ই মানে কি গুম হয়ে যাওয়া এই ফ্যামিলিগুলো যখন আসলো, মানে এত, আপনি জানেন যে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে বিভিন্ন ইন্টেলিজেন্স বাহিনী দ্বারা এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা, অ্যান্ড এটা রিপিটেডলি করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন মেকানিজমে। তারপরেও পরিবারগুলো, মা বা স্ত্রী যারা ছিলেন, ভাবি, সন্তান তখন 2 বছর 3 বছর, ওরা বাবার ছবিটা নিয়ে ভাবিরা
আমার মায়েরা তাদের সন্তানদের, আমাদের আর কিছু ছিল না, শুধু ছবিটা নিয়েই দাঁড়াতো। তো দেখা গেল যে 100 ফ্যামিলি যখন একসাথে হয়ে গেল, তখন আমরা বুঝলাম যে বাংলাদেশে অনেক পরিবার এইভাবে আমাদের সাথে আছে। এবং মায়ের তখন ডাকটাও মায়ের ডাকটা শুরু হলো। ওকে, সো এটা মায়ের ডাক 14 স্পন্টেনিয়াসলি থেকে। আসছে। হ্যাঁ, কারণ কি ভাই, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমরা তো অ্যাজ এ অর্গানাইজেশন কাজ করতে পারিনি, আমাদের কোনো True. রেজিস্ট্রেশন করা যায়নি একেবারেই। রেজিস্ট্রেশন তো পরে বলি, যে আমাদেরকে যদি রাস্তায় আমরা দাঁড়াতে চেয়েছি, আমাদেরকে ওখানে দাঁড়াতে দেওয়া হয়নি, আমাদের কোনো ভেন্যু দেওয়া হয়নি। মায়ের ডাক বলা হলেই, বা আমরা যদি বলি ভিকটিম ফ্যামিলি, গুম হয়ে যাওয়া পরিবার যারা, বা বিচার বহির্ভূত হত্যার শিকার যারা ছিল পাশাপাশি, তাদেরকে কখনো কোনো ভেন্যু দেওয়া হয়নি। তৎকালীন আমেরিকান অ্যাম্বাসেডর তো আপনাদের সঙ্গে দেখা করলেন এবং সেটা নিয়েও যথেষ্ট রকমের সরকারের পক্ষ থেকে আপত্তি ছিল। হ্যাঁ, আপনি 14 থেকে যদি ধরেন, পরবর্তী সময়গুলোতে আমরা যখন দেখলাম দেশের মধ্যে আমাদের কোনো মেকানিজম কাজ করছে না, কোনো, যেমন আমরা কিন্তু সবগুলা আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেকটা জায়গায় আবেদন করা হয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ আইজিপি থেকে শুরু করে, মানে এমন কোনো বাহিনী নাই যেখানে আমরা করিনি র্যাবের পাশাপাশি কোনোখান থেকে কোন, এবং মাল্টিপল টাইম। এই বান্ডেল দেখলে আপনি বুঝবেন যে অ্যাপ্লিকেশনস কতবার করা হয়েছে, কেউ কোনো রেসপন্স করেনি। কোনো জাতীয় মানবাধিকার সংস্থা আছে আমাদের, একটা কমিশন, কোনো রেসপন্স ছিল না ওখান থেকে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনালি হয়তো রেজ করা দরকার। পরে আমরা ইউএন এর সাথে যোগাযোগ করি। ইউএন এর ওয়ার্কিং গ্রুপ আছে একটা, যারা এনফোর্স অ্যান্ড ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করে। তারা একটা চিঠি দেয়, আমাদের থেকে তথ্য নেয়, তারা সরকারের কাছে জানতে চায় যে 8 জন কোথায়। কোনো মন্ত্রণালয়ে তাদেরকে কোনো রেসপন্স করে না। তখন তারা আমাকে একটা ইনভিটেশন দেয় যে আমি যাব কি না, কারণ তাদেরকে অ্যালাউ করা হচ্ছিল না বাংলাদেশে আসতে। আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি একটা মাল্টি ন্যাশনালে জব করি তখন। তো পাশাপাশি ভাইয়ের জন্য এরকম এই আন্দোলনে 2015-এ যাই জেনেভাতে ইউএন হেডকোয়ার্টারে, অ্যান্ড দেন 2016-এ জয়েন করি। তারা টেস্টিফাই করে, এবং তখন আমি সবার কেসগুলো আমার ভাইয়ের সাথে নিয়ে যাই। এবং আপনি জানেন যে 2022 সালে জাতীয় ইউএনের হাই কমিশনার আসে বাংলাদেশে, এবং তিনি কিন্তু 76 জনের একটা তালিকা দেয়, এবং ওই তালিকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, প্রধানমন্ত্রী বিগত, তাদের কাছে জানতে চাওয়া হয় যে এরা কোথায়, এবং দোজ আর আইডেন্টিফাইড কেস, যেগুলো ওরা ভেরিফাই করেছে এবং গ্রাউন্ডে ভেরিফাই করেছে তাদের রিসোর্স দ্বারা, এবং আমাদের যত তথ্য ছিল আমরা সব কিছু প্রোভাইড করেছি। তো সেই যে 76 জনের তালিকা, সেটার কোনো রেসপন্স তৎকালীন সরকার কখনো করে নাই। আপনারা বরং দেখেছেন হয়তো তখন টিভিতে, তামাশা করে বলতো যে এই মানুষগুলো ঘর থেকে নিজেরাই বের হয়ে কোথাও চলে গেছে, 2 বউ নিয়ে সমস্যা, কারো এটা ফেরে ঋণের দায়ে চলে গেছে ভাইয়া, এভাবে করে বলতো তামাশা করে। এবং পাশাপাশি তখন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আরও যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, তারা কথা বলা শুরু করলো। 24-এর পরে কি কেউ ফিরেছে যারা এই গুমের জন্য? কিছু মানুষ ফিরেছে, কিছু মানুষ ফিরেছে। আমরা যেমন, আপনি 14 থেকে 24 পর্যন্ত যদি ধরেন, তখনকার আমাদের সংখ্যাটা ছিল গুমের, যেটা আমরা জানতাম সব মানবাধিকার, আমরা মায়ের ডাক সহ মানবাধিকার অর্গানাইজেশনগুলো 700-র মতো যাদেরকে গুম করা হয়েছিল। এর মধ্যে কিছু মানুষ ফেরত এসেছিল, গুম থেকে ফেরত এসেছে তারা। হ্যাঁ, গুম হওয়ার পরে মানে অনেক লম্বা একটা সময়, যেমন হুম্মাম কাদের চৌধুরী ভাই, হ্যাঁ, উনার কিন্তু একটা টার্মের পরে 7 মাস পর ফেরত এসেছিল। এরকম কিছু মানুষকে আমরা তখন জানতাম ফেরত এসছে। তারপর মারুফ-জামান ভাই একজন অ্যাম্বাসেডর ছিলেন, এরকম মোবাশ্বের ভাই আইটি স্পেশালিস্ট ছিলেন। তো এনারা কিছু কিছু মানুষ একটা সার্টেন টাইম পরে, 15 মাস 2 বছর এরকম পরপর ফেরত এসছে। তাদের কাছ থেকে কিছু কিছু মানুষ শেয়ার করে না, তখন খুব ভয় পায়, কথা বলে না। আন্ডারগ্রাউন্ড সেল, সিক্রেট ডিটেনশন সেল, সেগুলো আমরা জানতাম। এবং প্রতিনিয়ত আসলে আমরা এই কমিউনিকেশনটা, র্যাব অফিসে তো যাওয়াই হচ্ছে, মা যাচ্ছেই, সে তো বন্ধ করছে না, কথা হচ্ছে। এক এক সময় এক এক অফিসার এক একটা ইনফরমেশন দেয়, তো সেইগুলার ভিতরে আবার আমরা জাস্টিফাই করি, যাচাই করি, কথা বলতে যাই। যেমন আমি ইউএনএ যাওয়ার আগেও র্যাবের যেই তখন তৎকালীন এডিজি ছিলেন জিয়াউল হাসান, তার সাথে দেখা করি। তখনকার ইন্টেলিজেন্স ডিরেক্টর ছিলেন একজন, ওনার রেসপন্স কি ছিল? খুবই মানে রুড, বারবার কেন সময়ের কথা জানতে চাওয়া হয়। এবং আমার মা ছিলেন আমার সাথে, আপনার বাহিনী আমার ভাইকে তুলে নিয়ে এসছে এবং আমরা জানতে চাচ্ছি, আমরা এত বছর অলরেডি পার করে ফেলেছি, 13 থেকে 15তে চলে এসেছি, আমরা খুঁজতেছেন, আপনার পান না, আপনার ইউনিফর্ম নিয়ে, আপনার ভেহিকেল নিয়ে কেউ তো যায়নি ওখানে, তাই না? আপনাদের যেই র্যাবের পোশাক, র্যাবের যেই আর্মস,
র্যাবের ভেহিকেল নিয়ে কে যাবে আসলে তাদেরকে তুলে আনতে? আর এটা ওই সময় দায়িত্বপ্রাপ্ত কারা ছিলেন, এটা খুব সহজ না বের করাটা, খুব রুড। তখন আম্মাকে বলি আমরা খুঁজে দেখবো। অনেকবার, এটা আম্মার সাথে তো অনেকবার হয়েছে, আমি তখন ছিলাম। আর হচ্ছে মা তো কাঁদতো আসলে সামনে বসে, আমার ছেলেকে ফিরাই দেন, আপনারা পারবেন, আপনাদের এখানে আছে, আমার ছেলেকে ফিরাই দেন। আমি তখনও জানি না আসলে আমার ভাই আছে কি নাই, কারণ আপনি যেটা বললেন না ভাইয়া, 24 পর্যন্ত আমরা জানতাম যে এরকম, কিন্তু 24-এর পরে আমরা দেখলাম আরো অনেক মানুষ কিন্তু আসছে যারা কিন্তু এতদিন কথা বলে নাই, যে গুম হয়ে গেছে, যে তার পরিবারের কেউ গুম ছিল, তখন তারা সাহস করলো এবং আমাদের সাথে এসে দাঁড়ালো। প্রথম দিন থেকে আমরা ডিজিএফ অফিসের সামনে ছিল, আয়নাঘরের সামনে ছিল। আপনি যেটা বললেন সত্য, যেটা হচ্ছে 21 সালে নেত্র নিউজের একটা ডকুমেন্টারি ছিল আয়নাঘর, সেখানে হুইসেল ব্লোয়ার কয়েকজন ছিলেন এবং তাদের কাছ থেকে আমরা কিছু নাম পাই এবং জানতে পারি যে আসলে কোন কোন জায়গায় ক্যান্টনমেন্টে কয়টা সেল, বা এর বাইরে কোন কোন জায়গায় কীরকম সেল, কীভাবে টর্চার সেলগুলো কেমন, কীরকম টর্চার করা হয়। অনেক বন্দি আছে, বারবারই ইনফরমেশন আছে যে অনেক মানুষ আছে ওখানে। তো ওইটা ভিতরে একটা জিনিস কাজ করতো সবসময় আমাদের, যে ভাইদেরকে ফেরত আনতে হবে যেভাবেই হোক। যুদ্ধটা ওই জায়গায় আসলে মনে হয় যে ওইখানেই সাহসটা কাজ করতো, যে যাই হোক আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভাইকে বের করে আনতে হবে। এবং অনেকের ভাই ফেরেনি। এই ডাটাটা এখন পর্যন্ত কত? এখন যেটা আপনারা জানেন যে 24-এর পরে একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয় গুমের জন্য। তো সেই ইনকোয়ারি কমিশনের সংখ্যা অনুযায়ী এগুলো লিস্টেড কেস, আমি জানি যে এর থেকে অনেক বেশি, আসলে অ্যাকচুয়াল নাম্বারটা অনেক বেশি, 1850-রও বেশি আবেদন তারা পায়। এর মধ্যে 352-রও বেশি মানুষ যারা ফেরত আসেনি গুম হয়ে যাওয়ার পরে। আপনি যেই পরিবারগুলোকে চেনেন, সবসময় যেই বাচ্চাদেরকে দেখেন যে ছবি ধরে দাঁড়িয়ে আছে, ঢাকার বাইরের 8টা ডিভিশনের, এরকম 350-এর উপরে আমার পরিবার এখনো অপেক্ষা করে আছে জানার জন্য যে তাদেরকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, তাদেরকে যে সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছে, এখন সেটাকে আমরা জানি টিএফআই সেল, আয়নাঘর, পুলিশের সিডিসি সেল ছিল। তো এই যে জায়গাগুলোতে রাখার পরে তাদেরকে আসলে কতদিন ওখানে রাখা হয়েছিল, কি কি ভয়ঙ্কর রকমের টর্চার করা হয়েছিল, গুম কমিশনের ইনকোয়ারিতে বের হয়ে আসছে। আপনি যেটা বললেন 24-এর পরে কয়েকজন সার্ভাইভার বের হয়ে এসছে, খুব কম, হাতে গোনা। এর মধ্যে আরমান ভাই, ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা, আরও অনেকে আছে যারা তাদের নামটা প্রকাশ করেনি, এখনো ভয় পায় নামটা প্রকাশ করতে। এবং এই যে আরমান ভাইরা, ওনাদের পরিবারদেরকেও আমরা 2017 সাল থেকে আমরা ডেকে নিয়ে আসি, কারণ প্রতি সময় তাদের বাড়িতে রেইড হতো, পুলিশ যেত, র্যাব যেত, হুমকি ধামকি দেওয়া হতো খালাম্মাকে, ভাবিকে বলে বলে যে ভয় পেন না, আমরা একসাথে দাঁড়াবো, কিছু হলে আমাদের একসাথে হবে। তো সেইটা তারা বের হয়ে আসার পরে তাদেরও বর্ণনা, আপনাকে বললাম যে 24-এর পরে যত মানুষ এসে বর্ণনা দিচ্ছে, তো মায়ের ডাকের থেকে আমরা প্রায় 117টা আবেদন নিজেরা লিখি, তাদের যে বর্ণনা শুনে, যে তারা যে গুম হয়ে গিয়েছিলেন, তারপরে তাদেরকে ধরেন 3 বছর বা 5 বছর বা একটা সার্টেন টাইম পরে তাদেরকে কোথাও ছেড়ে দেওয়া হয়, অথবা কোথাও মিথ্যা মামলায় অ্যারেস্ট দেখানো হয়। সম্প্রতি স্টার নিউজের একটা ডকুমেন্টারি হয়েছে, কিন্তু আপনি দেখেছেন বোধহয়, গুম চর নিয়ে। মানে মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের একটা জায়গায়, এবং চরটার নামই হয়ে গেছে গুম চর। এবং কিভাবে তাকে মারা হতো, একটা কেস স্টাডি ধরে ওনারা এগিয়েছেন, এবং কিভাবে মেরে পেটটা চিরে ছেড়ে দেওয়া হতো সিমেন্টের বস্তা দিয়ে। এবং ওখানে তো রীতিমতো তাকে দেখানো হয়েছে, যে ব্যক্তির নাম আপনি উচ্চারণ করলেন, তাকে দেখানো হয়েছে এলাকার লোকজন। হ্যাঁ, নৌকাটা দেখানো হয়েছে, একটা বজার মতো নৌকা, এবং নৌকাটার পাটাতনটাতে অনেক মানুষ থাকতো। ইনকোয়ারি কমিশনের ইনভেস্টিগেশন এগুলো বের হয়ে এসছে। এই মানুষদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে সিক্রেট ডিটেনশন সেলের টর্চারের বর্ণনাটা খুব ভয়ঙ্কর। যখন আমরা এই যে সেলটা ভিজিট করতে যাই, তখন কিছু জায়গায় দেখেছি যে ব্ল্যাক এবং সাউন্ড প্রুফ, কোনো সাউন্ড বাইরে যায় না, এবং কিছু কিছু জায়গায় মেটাল বার দেওয়া, হাত করাটা সহ ঝুলিয়ে তাদেরকে, মানুষের বর্ণনা, আমরা আবেদনগুলো যখন লিখি তখন বর্ণনা যে পিটাতে 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 এমন করে ফেলতো যে যতক্ষণ না যে জ্ঞান হারিয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, ততক্ষণ পিটাতো। এবং এরপরে তার জ্ঞান কতদিন পরে ফিরছে তিনি নিজেও জানে না। নখ উঠিয়ে ফেলা হতো, উপরে ফেলা হতো, তারপরে ইলেকট্রিক শক দেওয়া হতো,
একটা রিভলভিং চেয়ার দেখানো হয়েছে বারবার, অনেকে বলেছে, এবং যারা সার্ভাইভার ফেরত এসছে অনেকে বলেছে যে মানে ফ্র্যাকশন অফ মিনিট যদি আপনি ওখানে রাখেন কাউকে, উনি আসলে স্বাভাবিক থাকবে না। রিভলভিং এত হর্স পাওয়ারে চলে, সেটা এত স্পিডে চলে। আর হচ্ছে পরবর্তীতে যাদেরকে যে টর্চার করতে করতে কিছু মানুষ আসলে তখনই বেঁচে থাকে, নাকি যদি নাও থাকে বা বেঁচে থাকলেও তাদেরকে যে বিভিন্ন নদীতে নৌকা করে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে ওই পাটাতন থেকে উপরে তুলে তাকে হয় গুলি করে বা যে কোনোভাবে হত্যা করা হয়। হত্যা করার পরে তাকে যে বললেন পেট ছিঁড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। কিছু কিছু জায়গায় এমন হয়েছে যেগুলো ইনকোয়ারি কমিশন ইনভেস্টিগেশন এসছে যে গাড়ির পেছনে লাশ নিয়ে গেছে, এটা রেল লাইনে ফেলে দিয়েছে, পরে ক্ষতবিক্ষত কয়েক টুকরো হয়ে গেছে লাশ। এবং তাদের সাথে যে টিম থাকতো তাদের তথ্য কিন্তু বয়ানে কিন্তু এগুলো এসছে। 2 বছরে এক জিয়াউল হাসানের হত্যাকাণ্ডের পরিমাণ হচ্ছে 1030 জন, যেটা ওরা দেখেছে, এর বাইরে কিন্তু অনেক আরো আছে। তো এরকম যারা হচ্ছে মানে রাজনৈতিক একবার নিশ্চিতভাবে কোনো তথ্য বের করা যায়নি যারা গুম হয়ে আছেন যে ওনারা মেরে ফেলেছেন, এই ধরনের কোনো স্টেটমেন্ট এখন হচ্ছে এই জিনিসটা যতক্ষণ না ফুল ক্লোজারে যাচ্ছে আমাদের মধ্যে এটাই কাজ করে। আমার মাকে এখন আমরা বলতে পারিনি যে আমরা দেখছি যে আয়নাঘরগুলো খালি, কিন্তু ওই মানুষগুলো কোথায় তাহলে? হ্যাঁ, আর এই যে হাজারো মানুষের হত্যার যে বর্ণনা আসছে, হাজারো মানুষের যেই মানে বিভৎস রকম টর্চারের বর্ণনা আসছে, সেখান থেকে প্রতিদিন আমরা আগে যেটা 24-এর আগে পর্যন্ত অপেক্ষা করেছি, ওই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে হাসিনা চলে যাবে, ওই দিন ভাইকে যেখানেই আছে বের করে নিয়ে আসবো। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করতাম যে বাঁচাই রাখেন আল্লাহ, যেখানেই রাখেন। তো আয়নাঘরগুলো খালি, অনেক আয়নাঘরের দেয়ালে অনেক লেখা। তো টিএফআই সেলটাতে যখন ঢুকি আমরা একটা ডকুমেন্টারি কাজের জন্য নিজে, আমাদেরকে প্রথমে দেখতে দেওয়া হয়নি। আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন বাহিনী এখনও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মায়ের ডাকে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে কিছুদিন পরে, কয়েক মাস পরে আমাদের সুযোগ হয়। তো আমার সাথে পরিবার, ভিকটিম পরিবার যারা ভাইয়া ঢাকার যারা ছিল কাছাকাছি, সবাই আসে, দৌড়ায় আসে, আমরা যাই, আম্মা যায়। এবং তখন আমি দেখি যে আমার মা যেখানে ছিল সেখান থেকে ওই সেলটা আসলে 25 কদম থেকে 30 কদম দূরে আমার মা দেখতে পাচ্ছিলেন ওটা, যদি ভাইকে সেখানেই রেখে থাকে। এবং এটা হচ্ছে একতলার নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, নামার পরে নিচতলায় 10টা সেল। এবং এখন যে মেটাল ডোরগুলো ছিল একদম, ওখানে কোনো লাইট নাই, কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই, দেয়ালে দেয়ালে 2.5 ফিট বাই 5 ফিট এরকম ছোট 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 সেল, এবং মেটাল ডোরগুলো দিয়ে দিয়ে বন্ধ করা। এখানে আসলে কোনো আলো বাতাস যাবে না, কবরের মতো অন্ধকার। এবং মেটাল ডোরগুলো এখন ভাঙা, কিছু কিছু দেয়ালে রং করা, আঁচড়গুলো দেখলে বোঝা যাচ্ছিল নামগুলো, অনেকের নাম অনেক জায়গা থেকে চলে এসছে। জানি না কিভাবে লিখতো, হাত করা দিয়ে বা নখ দিয়ে। রং করার পরে, প্লাস্টার করার পরে আমরা যখন লাইট দিয়ে ধরছি, কিছু জায়গায় মা, কিছু জায়গায় কারো নাম উঠে আসতেছে, আই লাভ মাই ফ্যামিলি, এটা উঠে আসতেছে। টিএফআই সেলের একদম নিচের সেলে যখন যাই, রাতের বেলা যে কায়সার ভাইকে তুলে নিয়ে গেছে, ওনার ওয়াইফের নাম মিনু। ওনার আমাদের মিমের বয়স তখন 3 বছর, ওর কোনো মেমোরি নাই বাবার সাথে। তো মিম টর্চ লাইট ধরে ধরে দেখছে আমার সাথে, একটা জায়গায় যে থেমে দেখি মিনু লেখা। তো তারপরে আমি ভাবিকে ঘুরে বলতে পারি নাই যে তোমার নামটা এখানে লেখা। আর যেই পরিবারগুলো আসলে ওই 14 সাল থেকে এখন পর্যন্ত যে অবস্থায় ছিল, এখনো সেই অবস্থাতেই আছে, যে জানার জন্যে তাদের সাথে কি করা হয়েছে, আমার ভাই, তাদের যে বাবা, তাদের সন্তান, তাদের সাথে কি করা হয়েছে। এদের অপরাধ হচ্ছে এরা ভিন্ন মতের, ভিন্ন দলের, শুধুমাত্র এটাই তাদের অপরাধ। বাংলাদেশের ইতিহাসে বোধহয় কখনো কোনোদিন এর ধরনের ঘটনা ঘটেনি। মানে এইরকম পার্শ্ববিকতা, এইরকম পৈশাচিকতা একটা ইনস্টিটিউশনাল ফ্রেমের মধ্যে, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আপনি যদি অনুভব করতে পারেন, এবং অনুভব করার একটা বেস্ট হচ্ছে যে আপনার ফ্যামিলির যে কোনো একজন মেম্বারকে দিয়ে আপনি অনুভব করেন। আপনি যদি অনুভব করতে চান, আপনি বাবা হিসেবে অনুভব করেন যে আপনি বাবা হিসেবে ওই সেলটাতে আপনি বন্দী আছেন, আপনার ছোট ছোট 2টা বাচ্চা আছে। আপনার একটাই অপরাধ, আপনি ভিন্ন মত পোষণ করেন। মায়ের ডাকের
ফিউচার প্ল্যানটা কি আসলে, এটা এখন কি করতে চায়? মায়ের ডাকের আপনি জানেন যে আমরা যেই পরিবারগুলো ঢাকা না শুধু সারা বাংলাদেশে আমরা একসাথে এখন কিন্তু অনেক পরিবার, হাজারের উপরে অনেক পরিবার, এবং যারা ফেরত এসছেন ধরেন যে 3 বছর গুম ছিল বা 5 বছর গুম ছিল, সবাই আমরা একসাথে। তো তাদের ক্ষেত্রে যখন মিথ্যা মামলা দেওয়া হয়েছে বা তাদের সেই পরিবারগুলোও তাদের বিচার চায়, ন্যায় বিচার দেখতে চায়। আর যারা এখনো ফেরত আসেনি আমাদের, আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই। এগুলোকে আপনারা ডকুমেন্টেড করছেন? জি। এবং এটা কিন্তু মানে ইতিহাসের একটা অমর অনেক দলিল বড় হতে অংশ, পারে। অনেক বড় অংশ, হ্যাঁ। Right. আর্কাইভিং আর ডকুমেন্টারির কাজটাই আমরা করছি। আর যেটা করছি আসলে যত পরিমাণ তথ্য জানা যায় সব ইনভেস্টিগেশন, যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি 5ই অগাস্টের পরে ওই বাহিনীর কিছু মানুষ এসে আমাকে কিছু ডিটেইল দিয়ে যায় কিন্তু, ওকে। হ্যাঁ, যে যখন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় ওই ভ্যানে কারা ছিল দায়িত্বপ্রাপ্ত, এবং ওই দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোর কিছু আন্ডারটেকিং আছে যে তারা ওই দিন ডিউটিতে ছিল এবং তারা ওদের কিন্তু মানুষ তুলে নিয়ে আসছেন, ওকে। এবং তারা ওখানে স্বীকারোক্তিমূলক দিয়েছেন জবানবন্দি, ওকে। এবং এটা ইনভেস্টিগেশনে এসছে। তার মানে এটা এখন কনফার্ম যে তারা ওই বাহিনী তুলে নিয়ে আসছে। ওকে। পরবর্তীতে তাদের ভাগে কি হয়েছে ওই ফুল ক্লোজারটা আন্ডার ইনভেস্টিগেশন। আপনি যেটা দেখছেন বিভিন্ন তথ্য মতে যে যে জায়গাগুলো বের হয়ে আসছে, কোথায় মানুষকে হত্যা করা হতো, কোন নদীতে শীতলক্ষা ফেলে দেওয়া হতো নাকি বুড়িগঙ্গা ফেলে দেওয়া হতো, নৌকাটার একটা বর্ণনা পেয়েছেন, এই জিনিসগুলো আমাদের সামনে আসছে। আর আমরা যারা এসছেন আলহামদুলিল্লাহ, যে আমরা এক যুগেরও বেশি সময় আন্দোলন করার পর কিছু প্রাণ ফেরত পেয়েছি, তারা হচ্ছেন তাদেরকে জীবিত ফেরত পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর এখনও আমার সাথে যেই আমার ভাইয়ের সন্তান এখন ইউনিভার্সিটিতে যায়, তখন ক্লাস 4-এ ছিল, একটা বাচ্চা 1.5 বছর ছিল, এখন ক্লাস 6-এ যায়, আরোয়া। ওর কাছে কোনো মেমোরি নেই আসলে বাবার, ও জানে যে ছবি বাবা, মানে বাবার ছবিটাকে ধরতে হবে, এটাই। তা আমরা তো খুব একসাথে বড় হয়েছি, পিঠাপিঠি ভাই বোন সব। এখনো মানা যায় না যে শুধুমাত্র রাজনীতি করার জন্য এমনভাবে তারা আমার ভাইকে তুলে নিয়ে যাবে। পরবর্তী টর্চারগুলো হয়তো আমরা জানি না বা দেখিনি। এক্স্যাক্টলি, মানে আমি ওটাই চিন্তা করছিলাম যে একটা মানুষকে আপনি মেরে ফেললেন, ইনস্ট্যান্টে সে শেষ হয়ে গেল, হ্যাঁ। কিন্তু আপনি একটা মানুষকে নিয়ে গেলেন, সে বোধ শক্তি সম্পন্ন মানুষ, এবং সে জানে যে যেই পদ্ধতির মধ্য দিয়ে যে সে যাচ্ছে সেখানে তার ফেরাটা অনিশ্চিত, প্রতিটা মুহূর্তে সে মারা যাচ্ছে, প্রতিটা মোমেন্টে তাকে মেরে ফেলা হচ্ছে। এটা যে কত ভয়ঙ্কর রকমের কষ্ট দেওয়া তাকে। গুমটা আমার মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন, এবং গুম করে ফেলাটা যে একজনকে যে গুম করলো তার সাথে যে পৈশাচিক নির্মম অত্যাচার টর্চার হচ্ছে সেটা না, শুধু আমরা যারা বাইরে আছি পরিবারের, মা থেকে শুরু করে ভাইয়ের স্ত্রী, তার সন্তানরা, আমরা ভাই বোনরা, আমরা পরিবার, আমার আত্মীয় স্বজন, আমরা প্রতিদিন মরে যাচ্ছি আসলে। বিগত 12 বছর প্রতিদিন আমাদের মনে হয়েছে যে আমি তো বেঁচে আছি, আমি তো বিছানাতে ঘুমাচ্ছি, আমার ভাই কিভাবে আছে, আমি তো খাচ্ছি, মানে আমার ভাই কি করতেছে। যেদিন ওকে ধরে নিয়ে যাই 4 ডিসেম্বর, ঠান্ডা ভাইয়া 2 দিন আগে শেষ ছিল দেখা করতে আমাদের সাথে, এলাকায় তো আসা যায় না, অ্যারেস্ট করে নিয়ে যায়। 2 দিন আগে একটা হুন্ডার পিছনে করে 5 মিনিটের জন্য ঢুকে আবার চলে যায়, দেখতে আসছে, মানে আম্মার জন্য খারাপ লাগছে, বাচ্চাদের জন্য খারাপ লাগে, আমাদের জন্য চিন্তা করে। তো দৌড়ে আমি শোনার সাথে সাথেই ভাইয়ের কাছে যাই, সবাই ডাইনিং রুমে সবাই তাড়াহুড়া করে আপা একটু মুখে দেয়, তার কি দেখি ওর কিছু নাই, ঠান্ডা একটা পোলো পরা, একটা ডেনিম পরা। তো আমি আবার একটা হুডি নিয়ে এসে আমি ওর জন্য কাপড় জমায় রাখতাম, শীতের জগের হুডি, কারণ ও কই থাকবে এটা ঠিক নাই তো, কারণ তাকে তো এটা দিয়ে, এবং তার ঠান্ডার খুব সমস্যা ছিল। তো হুডিটার মধ্যে আমি পকেটে 10,000 টাকা গুজে দিয়ে, যদি বাড়িতে চলে যাও, আমাদের বাড়ি গ্রামের বাড়িতে, এখন তো শহরের অবস্থা ভালো না, বলছে না এখানে তো আন্দোলন হচ্ছে, আমাদের থাকতে হবে। তো সে হচ্ছে ঠিক আছে, আমি 1 দিন বা 2 দিন পরে চলে যাব। 2 দিন পরে চলে যাওয়ার কথা, ঠিক তার ওই 1 দিন পরেই তাকে বসুন্ধরা থেকে নিয়ে যায়, এবং আমি যতটুকু জানি ওই লেবাররা বলে ওই হুডিটা আর পোলোটাই পরা ছিল, ডেনিমটা পরা ছিল। সারাটা জীবন এই বিদগ্ধ স্মৃতি বয়ে বেড়াতে হবে। তুলি, প্রথমত রাজনৈতিক অঙ্গন থেকে যদি বলি, বিএনপি এটা একটা খুব চমৎকার ডিসিশন নিয়েছে, মানুষজন অ্যাপ্রিসিয়েটও করেছে যে আপনাকে ওখানে নমিনেট করার জন্য, বিএনপি ঢাকা 14 আসন থেকে, এবং আপনার
পরিবারের উত্তরাধিকার এবং একই সাথে বিএনপির জায়গা থেকেও আপনারা যেহেতু বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছেন, সেই জায়গা থেকে একটা সঠিক দায়িত্ব পালন করার একটা সুযোগ এসছে, শুভকামনা থাকছে ডেফিনেটলি। কিন্তু মাঝখানে কিছুদিনের মধ্যে একটা বিতর্কের জন্ম হয়ে গেল আপনার একটা বক্তব্যকে ঘিরে, সম্ভবত বিয়ে কেন্দ্রিক একটা বক্তব্য। কি বলবেন আসলে এইরকম একটা সিচুয়েশনে আসলে এরকম একটা বিতর্ক কেনই বা তৈরি হলো, আসলে কি হলো আসলে? আমার যেটা মনে হয়, আমরা কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মটা আপনি যদি দেখেন, মায়েরা, স্ত্রীরা, আমরা বোনরা, আমরা নারীরা বিগত সময়ে 12 বছরের বেশি সময় ধরে রাজপথে থেকেছি, অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, সবার জন্য আমরা কথা বলেছি। তো সেই জায়গা থেকে আমরা সবসময় সোচ্চার ছিলাম। তো বিগত আপনি যে কথাটা বলছেন যে ওটাও নারী ও শিশু অধিকার ফোরামের একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমরা কিছু কথা বলছিলাম নারী অধিকার নিয়ে। তো নারী অধিকারের তার সাথে ন্যায় বিচারের জন্য আমরা ওখানে অনেকগুলো কথা বলি, যেমন আপনারা কর্মঘণ্টা নিয়ে যে কথা বলা হচ্ছিল না, সেটা নিয়ে কথা বলেছি, অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু একটা শুধুমাত্র অংশ কাট করে ওটাকে নিয়ে হাইলাইট করা হচ্ছে, যেটা যে বিবাহের কথা বলা হচ্ছিল। সেখানে আমাদের তরফ থেকে কিন্তু পরিষ্কার, কারণ আমরা যেই পরিবারে বড় হয়েছি, যেটা বললাম আপনাকে, আমার বাড়ির সাথে আমার বাবা প্রথম মসজিদের জায়গা করে, ওখানে মসজিদ, আমাদের মাদ্রাসা আমার বাবার করা, ওখানে 150 স্টুডেন্ট আছে যারা প্রতি রোজায় কিন্তু আমরা পাগড়ি পাই প্রায় 9 থেকে 10 জন করে, বিগত এত বছর ধরে আসছে। আমরা বড়ই হয়েছি এরকম রক্ষণশীল পরিবারে। তো সেখান থেকে আসলে এই যে একটা মতবাদ দিয়ে মানুষকে তকমা লাগিয়ে দেয়া, এইটা নতুনভাবে মনে হয় শুরু হয়েছে। যে আমাদের কথাটা, বয়ানটা ছিল যে নারীদের নিরাপত্তা এবং ন্যায় বিচার, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি কিভাবে হচ্ছে 4টা বিবাহের ক্ষেত্রটা কি আমার বাংলাদেশে আছে কিনা, আর যদি হয়ও সেটা হচ্ছে ন্যায় বিচার বা তাদের অনুমতি নিয়ে বা তাদের সুরক্ষিত করার পরে। তো আমাদের জায়গাতে অনুমতি, মানে বাংলাদেশের আইনে এটা অনুমোদিত, বাট শরিয়াতে এটা অনুমোদনের কোনো সুযোগ আমার দেশে তো এখনো শরিয়া আইন আসে নাই। আরেকটা কথা, এটা খুব বললি বলতে পারেন। হ্যাঁ, শরিয়া আইন তো আমার দেশে তো এখনো আসেনি। আরেকটা যেটা, আমাদের ইসলামিক বিধানের সাথে কেন সংযুক্ত করা হবে এটা, আমরা তো ইসলামিক বিধান নিয়ে কোনো কথাই বলিনি, সেখানে কথা বলার কোনো প্রশ্নই আসে না। আমরা সবাই মুসলিম পরিবার থেকে বড় হয়ে এসেছি এবং আমাদেরকে আসলে প্রতি সময় নামাজের সময় আল্লাহর কাছে এটাই দোয়া করি যে সবাই যেন ভালো থাকে, এই অধিকার আদায়ের জন্যই কিন্তু এত কথা বলা। এই কথাটা শুরু হলো যখন আমি রাজনীতির মাঠে আসলাম, তখন এখন যখন এটা একটা বিশাল লার্নিং আপনার জন্য ডেফিনেটলি। হ্যাঁ, মানে কি বলছি, কতটুকু কেটে কি হয়ে যাবে আজকের দিনে। হ্যাঁ, এবং এইটা একটা ভীষণ রকমের, যে আপনি এতটুকু টেনে একজনকে বললেন ইসলামী বিধানের বাইরে চলে গেল, বলার পরে এটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য আরও কিছু মেকানিজম কাজে লাগানো হচ্ছে, যেটা পুরোপুরি ভুল তথ্য। এবং আমি কিন্তু যখনই 15ই নভেম্বরে আমি একটাবার স্ট্যাটাস দিয়ে বলে দিই যে না, আমি আসলে কেউ যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত পায় আমি অনুতপ্ত, এবং এটা আসলে কোনো মুখ্য উদ্দেশ্য না। উদ্দেশ্যটা আসলে ন্যায় বিচার হওয়া, নারীদের অধিকার সুরক্ষিত হওয়া। যেমন আপনি ধরেন যে আমাদের সাথে যে কর্মজীবী মহিলারা আছেন, যে খালারা আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড, তারা কিন্তু প্রায় সময় আসছে, কাঁদছে, বলতেছে যে আমার হাজবেন্ড চলে গেছে, ওনাকে কিন্তু ফেলে রেখে চলে গেছে। আমরা কিন্তু এটা অহরহ শুনতে পাচ্ছি, তাই না? তো কথাগুলো আসলে অধিকার রক্ষার জন্য সেখান থেকেই এসেছিল। আমরা এই অধিকার রক্ষার কথা কিন্তু বিগত সময়েও বলেছি। এখন আমার মনে হচ্ছে যে এটা একটা, যেহেতু নারী নেতৃত্বে মনোনয়নে এসেছি, আর একটা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্মে ঢাকা 14 আসনের আমার মনে হচ্ছিল যে কাজগুলো এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাসাল্ট, যেটা আমার মনে হয়েছে আমাকে করা হচ্ছে, যে এইটা আমার কোনো উদ্দেশ্যই ছিল না এভাবে বলার, এবং তারপরে আমি এটা ব্যাখ্যাও করেছি, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা। একেবারেই না, মানে এটা কেন করব আমরা, তো সেটা তো মানে করা উচিতও না কোনো মুসলমানের ক্ষেত্রে। কেন করবো আমরা সেটা? কারণ হচ্ছে যে আমরা বড়ই হয়েছি ইসলামের বিধান মেনে, আমরা বড় হয়েছি, আমরা মুসলমান হিসেবে যে দায়িত্বগুলো পালন করে যাচ্ছি সেগুলো মুসলমান হিসেবে। তো সেইখানে আর ইসলামের বিধানের দায়িত্বটা একটা পক্ষের না, আমাদের সবার। আমরা সবাই মুসলমান, আমরা ওই কালচারেই বড় হয়ে এসেছি, এবং আমরা কিন্তু প্রত্যেক ধর্মকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করেই বড় হয়ে এসেছি। তো সেই জায়গা থেকে একটা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি যদি কারো ছোট কোনো অংশ কাট করেন, ন্যায় বিচারটা বাদ দিয়ে দিলেন, আমি শুধু 4 বিভাগ নিয়ে কথা বলছি। আসলে কথাটা হয়েছিল সেই জন্য, অধিকার রক্ষার জন্য এবং ন্যায় বিচার যেন আসে, তারা পায় সেটা। আমি কিন্তু কর্মঘণ্টা নিয়েও কথা বলছি, সেটা নিয়ে কোনো কথা বলেনি, সেটাকে কিন্তু কাট করে ভাইরাল করা হয়নি। এখন
আমরা যদি চাই, ধরেন এখন রাজনৈতিক মাঠে যাওয়ার পরে যদি অন্য দল বা যারা একটা গোষ্ঠী এটা করতে চাচ্ছে তাদের কথা ধরে যদি টান দেওয়া হয় এবং চায় কেউ এটা করতে, অনেক কথা পাওয়া যাবে যেগুলো আসলেই মুসলিম হিসেবে বা যদি ঈমান থাকে তাহলে বলার কথা না। আমরা অনেক এক্সাম্পল কিন্তু এর মধ্যে পেয়ে গেছি, আমি এগুলো বলতে চাচ্ছি না, কারণ ওই নেগেটিভ বিহেভটা আসলে করাটা সবার জন্য না, আমরা চাইও না সেটা। আমরা বিগত রাজনীতিতে এত খারাপ একটা সংস্কৃতি দেখেছি, প্রতিহিংসার রাজনীতি এমন জায়গায় গিয়েছিল, মানুষকে গুম করতে, হত্যা করতে বাঁধেনি তাদের। ফ্যাসিজম তখন এইভাবেই বেড়ে উঠেছিল। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা মানুষের নামে মিথ্যা মামলা ছিল, যে কোনো সময় তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, যে কোনো সময় তাদের ফোন ট্র্যাক করা হচ্ছে, বাড়িতে রেড দেওয়া হচ্ছে। এটার কোনো মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসে পড়ে না, কিন্তু তাদেরকে মানে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর জন্য তাদেরকে করা হয়েছে, চুপ করে থাকার জন্য করা হয়েছে। নির্বিবাদে মানুষকে ধরপাকড় করা হয়েছে, ভিন্ন মতের, ভিন্ন দলের। এখনকার সময়ে জুলাই অভ্যুত্থানের পরেও এই যে হাজারো প্রাণ, আপনি দেখেন আমরা কত হাজার গুম, আমরা যদি ধরি 2000, 3500 এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, তারপরে আমরা জুলাইয়ে যেই ছাত্র জনতা, শ্রমিক ভাইরা সবাইকে যে হারিয়েছি প্রায় 2000-এর মতো, এগুলো আমি ভাইয়া আপনাকে লিস্টেড নাম্বার বলছি। আপনার দল বিএনপির উপরে কি সাধারণ মানুষ এই আস্থাটা রাখতে পারবে যে এই যে আপনি যে উদাহরণগুলো দিলেন, তারা ক্ষমতায় আসলে এটা সুষ্ঠু বিচার হবে? এটা একটা প্রশ্ন। সম্পূরক প্রশ্ন হচ্ছে যে যদি বিএনপি এমন কোনো আচরণ করে যেটা একজন ভিকটিমের মনে হয় যে না, সে সঠিক আচরণটা করছে না, যেহেতু আপনি নিজেও একজন ভিকটিম, সেই জায়গাটিতে আপনি দলকে বড় করে দেখবেন নাকি আপনার পরিবারের রাইটটাকে বড় করে দেখবেন? আপনি যেটা বললেন যে আমরা এরকম মানবাধিকার লঙ্ঘনগুলো আবার দেখবো কিনা, আমি আরেকটু আগে থেকে বলতে চাই। যেমন আপনি জানেন আমাদের আন্দোলনের ফলে আন্তর্জাতিক পর্যায়ে যখন এটা আমরা তুলে ধরি, সেখান থেকে কিছুটা জায়গায় আমরা যেমন স্যাংশন হয়েছিল একটা র্যাবের উপরে, হ্যাঁ, তারপরে আপনি দেখেছিলেন যে তখন কিন্তু ড্রাস্টিক্যালি নাম্বারটা কমে এসছে গুম হয়ে যাওয়া, এবং বিভিন্ন অন্য মেকানিজম হয়তো তুলে নিয়ে যেত, কিন্তু অ্যারেস্ট দেখাতো পরে, মানুষগুলো হারিয়ে যায়নি। এটা আমরা করতে পেরেছিলাম তখন। আরেকটা যেটা হচ্ছে আপনার ইউএস অ্যাম্বাসেডর এসেছিলেন, তখন ডিরেক্ট কথা বলার জন্য আমাদের ভিকটিমদের সাথে, এবং তার রাস্তাটা ব্লক করা হয়েছিল। আওয়ামী বিভিন্ন নেতাকর্মী ছিলেন ওখানে, ফ্যাসিস্ট রেজিমের, এবং আইন প্রয়োগকারী সংস্থা ছিলেন, রাস্তাটা তার ব্লক হয়েছিল। এবং তখন থেকে যে আন্তর্জাতিক মহলের যে চাপটাও বেড়ে গিয়েছিল সরকারের উপরে, যেটা আমাদের জন্য ভালো কাজ করেছে তখন। এই কাজগুলো আমরা তখন করতে পেরেছিলাম, এবং আমার মনে হয় ওটা ধাক্কা ছিল হাসিনাকে সরানোর জন্য, একটা বড় রকমের ধাক্কা ওই সময়ে। এবং আমরা এমন 28 অক্টোবর আপনি জানেন যে বিএনপির একটা মহাসমাবেশকে ভণ্ডুল করে দেওয়া হয় এবং মানুষকে নির্বিচারে গুলি করা হয় সেখানে। এর পরবর্তীতে কিন্তু কোনো রাজনৈতিক দলও মাঠে ছিল না। 10ই ডিসেম্বরে আমরা পরিবাররা মায়ের ডাকে আমরা কিন্তু শাহবাগে দাঁড়াতে চাই, এবং তখন হাজারো পুলিশ দিয়ে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা আমাদের ব্যানার, ছবি নিয়ে আমরা হেঁটে প্রেস ক্লাবের সামনে যাই, এবং তখনও আমরা আমাদের আন্দোলন জারি রাখি। এটা হচ্ছে 10 ডিসেম্বরের কথা বলছি আমি। তো সেই সময় থেকে আমাদের এমন সময় ছিল না, জুলাইয়ের প্রত্যেকটা সময় আমরা ইনভলভ ছিলাম, প্রত্যেকটা আন্দোলনে আমাদের প্রত্যেকটা পরিবারের অংশগ্রহণ ছিল। আমি যদি প্রশ্নটাকে আরেকটু মানে একেবারে প্রেসাইজ করে একটা বলি, সাধারণ মানুষের মধ্যে অনেকেরই এরকম একটা পারসেপশন আছে যে বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনে, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা, এরকম একটা কথাবার্তা অনেকেই বলেন আর কি। বলা কথা আমি হিসেবে আপনাকে উপস্থাপন করছি। এবং আওয়ামী ফিরে আসাটা, সেই জায়গাটায় আপনি যেভাবে পরিবারের ভিকটিম হয়েছেন, বাংলাদেশের অসংখ্য মানুষ সেভাবে হয়নি। এই পারসেপশনের জায়গাটায় আপনি কি বলতে চান? বিএনপির তরফ থেকে যেটা বলা হয়েছে, যেমন গুম, বলপূর্বক গুম আর বিচার বহির্ভূত হত্যার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বারবারই বলেছেন যে এই রকম অপরাধ যেন সামনে কোনো না হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সেই জন্য কাজ করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ হাজারো পরিবার এখনো ট্রমায় আছে, পুরা আমাদের জাতির একটা বড় অংশ। বিএনপি কি বিচার প্রক্রিয়া, মানে যে বিচার প্রক্রিয়া চলছে সেটাতে যথাযথ দায়িত্ব পালন করতে পারবে? যে আমরা এখন তো ইন্টারিম গভর্নমেন্ট কমিটেড কিনা? অবশ্যই কমিটেড, এবং এটা কিন্তু বারবার বলা হয়েছে, তাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা যথেষ্ট পরিমাণ মানে যথাযথ পদক্ষেপে থাকবেন, এবং কাউকে আসলে ছাড় দেওয়া হবে না ওই ক্ষেত্রে।
আর এরপরে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ফিরে আসার কথা, কিরো ভাই একটু আগে আপনাকে আমি সংখ্যাটা বলছিলাম, সংখ্যাটা এটার জন্যই, ব্যাপকতাটা বোঝানোর জন্য। এটা না একটা দুইটা কিলিং না, এটা হত্যাযজ্ঞ, একটা ম্যাসিভ একটা মানে জেনোসাইডের মতো যেটা। তো এইটার হিসাব, এটার বিচার হতে হতে আসলে আওয়ামী লীগ আসলে কোন অবস্থায় থাকে, কারণ প্রথমে আসলে আমাদেরকে ন্যায় বিচারটা আনতে হবে। হ্যাঁ, আপনি ন্যায় বিচার আনার পরে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের যারাই যুক্ত ছিল, বিভিন্ন যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশন, তাদের আগে বিচার হতে হবে। প্রত্যেকটা পরিবারের জানতে হবে তার সন্তানের সাথে কি করা হয়েছিল, তাদেরকে কিভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আর ওটার সাথে এই ম্যাসিভ মেকানিজমে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর একদম শেষ পর্যন্ত কারা কারা ছিলেন, অনেক মানুষ ইনভলভ ছিলেন। তো প্রত্যেকটা গুমের ঘটনা, প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যার ঘটনা, আমাদের জুলাইয়ের যত ঘটনা, প্রত্যেকটা হত্যার কিন্তু বিচার করতে হবে আগে, এবং ন্যায় বিচার স্বচ্ছতার সাথে করতে হবে। এবং আমরা এটাই চাই, আমাদের দাবিটা এটাই এখনো এবং সামনেও থাকবে। এবং আমার মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে আমার দেশের মানুষ, আমার দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল হিসেবে দেখতে চায় কি না। কারণ বিগত সময়ের যে অ্যাক্টিভিটিস, এটা কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড না ভাই, এটাকে রাজনীতি বলে না। এটা একদম পুরোপুরি একটা বিরাট হত্যাযজ্ঞ ছিল। রাজনীতি করার জন্য আপনি মানুষ তুলে নিয়ে যাবেন, গুম করে রাখবেন, সিক্রেট ডিটেনশন সেলে রেখে দিবেন, হত্যা করে ফেলবেন, কেউ কথা বলতে পারবে না, মানুষকে চুপ করিয়ে দেওয়া হবে। পরপর ইলেকশন করে যাবেন, ভোটবিহীন ইলেকশন, ভোট চুরি করে, মানে ক্ষমতায় জবরদখল করে থেকে মানুষের অধিকার হরণ করে মেগা লুট করে যাওয়া, এটাকে এই রাজনীতি বলে? এটা রাজনীতি ছিল না। তো আমার দেশের জনগণ আসলে এটা রায় দিবে বা তারাই ডিসিশন নিবে। আগে আমরা ন্যায় বিচারটা দেখব, আগে আমরা সবাই জবাব চাবো যে আমাদের এত যে প্রাণ হারালাম। আজকে আপনার সাথে আমি কথা বলতে পারছি, কিন্তু এখানে হয়তো বিগত সময় থাকলে আমি কথাগুলো আপনাকে বলতে পারতাম না, সাহসী ছিল না। আমার এই বসাটাই বসতে হবে, এর মধ্যে অলরেডি চলে আসতো, অনেকেই এই অনুষ্ঠানে এসে সাহস করতো না। জি, তো সেই জায়গা থেকে আমি আপনার সাথে কথা করতে সাহস করতাম না ইনফ্যাক্ট। হ্যাঁ, তো এইটাই ভাইয়া, যে পরিবর্তন, এটাই বড় পরিবর্তন। আপনি আমাকে রাজনীতিতে দেখছেন, এটাও পরিবর্তন। আর আমরা এখন কথা বলছি এবং ন্যায় বিচার নিয়ে কথা বলছি স্বচ্ছতার সাথে, জেনে যে রাষ্ট্রীয় বাহিনীর কারা যুক্ত ছিল, সেই জিনিসগুলো আমরা এখন বলতে পারছি। এবং আমরা ততদিন মায়ের ডাক কাজ করে যাবে, ততদিন আমরা একসাথে থাকবো। এতগুলো ভিকটিম পরিবার, আমরা কিন্তু একটা বড় পরিবার এখন। তুলি আপা, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। দারিদ্রতা সমস্যা না, ডেফিনেটলি আমরা দুই বেলা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার মানবাধিকার যেন কখনো লঙ্ঘিত না হয়। বাংলাদেশ অনেক উন্নত দেশ হোক, সেটা আমরা চাই। আমরা আমাদের সন্তানের জন্য একটা উন্নত দেশ চাই। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই সাধারণ মানুষ হিসেবে, কিন্তু নাগরিক অধিকার হিসেবে আমার যতটুকু পাওয়া, সেটার ন্যায্য দাবি, এবং সে জায়গায় যাতে কেউ কখনো হস্তক্ষেপ না করে। কারণ দিন শেষে সেখানে হস্তক্ষেপ করা মানে হচ্ছে ইন রিটার্ন সেটার ভালো হয় না। এটা ক্ষমতা, এটা একটা মোহ, এবং এই ক্ষমতাবান একমাত্র তিনি, এর বাইরে আসলে কেউই ক্ষমতাবান নয়। এবং পৃথিবীতে অনেক বড় বড় স্বৈর শাসক এসছেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এসছেন, তারপরে তাদের পরিণতি ভালো হয়নি। আমরা চাইবো কোনো রাজনৈতিক দলে যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আর দুটো ভাইকে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা আপনার অনেক বড় ফ্যান। আপনি অনেক পরিবারকে, হারিয়ে যাওয়া মানুষকে তাদের মধ্যে এক করে দিয়েছিলেন। তখন আমরা যখন দেখতাম, তখন চিন্তা করতাম যে কোনোদিন হয়তো আমারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, যে ভাইয়ের সাথে কি হয়েছিল, উত্তরটা কি আমরা আনতে পারি কিনা কোনোখান থেকে। অনেক ধন্যবাদ কিবিয়া ভাই, আপনার জন্য অনেক দোয়া। আপনি যেই ওই পরিবারকে মিলিয়ে দিয়েছেন না, সেখানে অনেক জায়গায় আমাদেরও দোয়া ছিল, যে কারো বুক তো খালি ছিল, সেখানে আপনি সান্ত্বনা দিয়েছেন। আমরা বিশাল রকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার জাতি বা আমার দেশের কোনো মানুষের সাথে আর কোনোদিন কোনো মানবাধিকার লঙ্ঘন না হোক, এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার না হোক, সেই স্বার্থে কাজ করে যাবো। যেন জননিরাপত্তা এবং জনগণের সুরক্ষা করতে পারি, আমরা সেই উদ্দেশ্যেই কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আশায় থাকলাম তুলি, অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অসাধারণ এপিসোডটি যারা দেখেছেন তারা অন্তর দিয়ে অনুভব করুন প্রিয় দেশকে, স্বদেশকে এবং স্বদেশের প্রত্যেকটি মানুষকে। আপনার যেমন বেঁচে থাকার অধিকার আছে, তেমনিভাবে ভিন্ন মতের প্রত্যেকটি মানুষের সুন্দরভাবে দেশে বেঁচে থাকার অধিকার আছে। ভালো থাকুন। সালাম আলাইকুম।